নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে। এবার আমরা এর আগে রক সিস্টেম অফ ইন্ডিয়া সম্বন্ধে বেশ কিছু ধারণা নিয়েছি এবং জিওলজিক্যাল টাইম স্কেল সম্বন্ধেও একটু ধারণা নিয়েছি। ভারতবর্ষের ম্যাপটিকে আমরা একটু ভালোভাবে একটু অ্যাডভান্সভাবে পড়ার চেষ্টাও করেছি। তো আজ থেকে শুরু হবে আমাদের ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এবার এই ফিজিওগ্রাফি মানে কি? দেখুন, ফিজিওগ্রাফি বলে যে কথাটা, এই কথাটা যদি আপনি আক্ষরিক অর্থ দেখতে চান তাহলে আপনাকে বলতে পারি এরকম যে স্টাডি অফ আর্থ সারফেস। এবার আর্থ সারফেস বলতে আমাদের যে ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষের উপরে যে টোপোগ্রাফি, যে মাটি, টোপোগ্রাফি মানে কি? টোপোগ্রাফি মানে উঁচু নিচু কোথায়, এই বিষয়গুলোকে টোপোগ্রাফি বলে। এবার আমরা যদি ভালোভাবে ভারতকে দেখতে চাই, ভারতের কোথাও প্লেন, কোথাও মালভূমি, কোথাও পর্বতমালা রয়েছে, হিমালয় পর্বতমালা। তো সবার প্রথমে আমরা হিমালয়কে পড়ব। দা হিমালয়স, এটা আজকে আমরা দেখার চেষ্টা করব এবং আরো একটি ক্লাস মিলে আমরা হিমালয়কে খুব ভালোভাবে পড়ব। হিমালয় পর্বতমালা। বেশ, তাহলে ফিজিওগ্রাফির মধ্যে আর কি কি পড়ে? একটা মাউন্টেন্স হতে পারে, একটা প্ল্যাটু হতে পারে, একটা প্লেন হতে পারে, গ্রেট প্লেন্স অফ গঙ্গাস, একটা কোস্টাল এরিয়া হতে পারে। তো আমরা একে একে দেখবো, অত চাপ নেওয়ার কিছু নেই। এখানে কিছু যদি বাদও থেকে যায় পরবর্তীতে আমরা বলে দেবো। পর্বত, মালভূমি, সমভূমি, আর এটা হলো তটরেখা অঞ্চল, সমুদ্রের তটরেখা অঞ্চল। বেশ, তো সবার প্রথমে আমরা দেখব হিমালয়ের অরিজিন বা ফরমেশন। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে। আমরা এর আগে প্লেট টেকটনিক্সের সময় জিওমরফোলজি সেকশনে এই বিষয় সম্বন্ধে অল্প আলোচনা করেছিলাম যে দুটো প্লেট যদি কাছাকাছি আসে, দুটো প্লেট যদি কাছাকাছি আসে তাহলে ভারী প্লেটটি নিচের দিকে নেমে যায়। এই ঘটনাটাকে বলা হয় কনভার্জেন্স। এবং দুটো প্লেট যদি একে অপরের থেকে দূরে সরে যায় তাহলে এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটা এরকম নিচে নেমে যাবে। এই জিনিসগুলো হচ্ছে ডাইভারজেন্স। মোটামুটি এইটুকু আমাদের এখন প্রয়োজন। আরো একটি, তাহলে আমরা বলি আমাদের প্রথমে কি কি নলেজের প্রয়োজন সেগুলো সম্বন্ধে একটু দেখে নিই। আমাদের প্রথম নলেজের প্রয়োজন হচ্ছে কনভার্জেন্স। কনভার্জেন্স কি? যে দুটি প্লেট যখন একে অপরের দিকে যাত্রা করে, এই যাত্রা কেন করছে তার কারণ নিচে
ম্যাগমা, অ্যাস্থনোস্ফিয়ারের ম্যাগমা তাকে ঠেলছে, প্লেটগুলিকে ঠেলছে। এবার কি হবে, যে একটি প্লেট নিচের দিকে যাওয়া শুরু করবে এবং অপর প্লেটটি উপরের দিকে ওঠা শুরু করবে। এখনো তারা এদিকে যাচ্ছে এবং যখন নিচে যাচ্ছে তখন এই এলাকায় ম্যাগমার সঙ্গে যোগাযোগ স্থাপন হয়, এগুলো গলে যায় এবং গলে এখান দিয়ে ভলক্যানো এর সৃষ্টি করে। আমরা এগুলো কিন্তু জিওমরফোলজি সেকশনে খুব ডিটেলে আমরা দেখেছি, খুবই ডিটেলে আমরা দেখেছি। সেই জন্য এখন আর এগুলোতে ফালতু সময় নষ্ট করব না, তার কারণ সেগুলো বলতে গিয়ে 2 ঘন্টা লেগে যাবে। তো মোটামুটি কনভার্জেন্সের আইডিয়া আমাদের হলো যে দুটো প্লেট আসছে, একটা প্লেট আর একটা নিচে চলে যাচ্ছে। তো এই প্লেটের যেটা নিচে যাচ্ছে সেই অঞ্চলটা, এই জায়গাটা গলে যাচ্ছে এবং এর উপরে এই গলে গিয়ে এই জায়গা দিয়ে দুম করে বেরিয়ে, ঠিক আছে, একটা কি বলবো, আগ্নেয়গিরি হয়ে এরকম ফুটে বেরোচ্ছে। এই বিষয়টা আমি বলার চেষ্টা করছি, এটা হচ্ছে কনভার্জেন্স। হিমালয়ের ক্ষেত্রে এটা প্রয়োজন লাগবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখুন কোন একটি প্লেট আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট। কন্টিনেন্টাল প্লেট, ওশানিক প্লেট, এগুলো সব বলেছি। কন্টিনেন্টাল প্লেট মানে জমি, এর উপরে গাছপালা রয়েছে। এবার কন্টিনেন্টাল প্লেটের উপর দিয়ে নদী বয়ে আসবে, প্রচুর নদ নদী আসবে। তো নদ নদী বয়ে আসাতে এই রিজিয়নে যে জায়গায় প্লেটটা শেষ হবে, সেই রিজিয়নে অনেক পলি জমতে থাকবে। আমি বলতে চাইছি যে একটা রিজিয়ন, তারপরে এরকম একটা নিচু রিজিয়ন রয়েছে। তো এই উঁচু রিজিয়ন থেকে নদ নদীগুলি এসে এখানে পলি জমা করবে। এই নিচু অঞ্চলকে আমরা বলছি, এই নিচু অঞ্চলটা আমরা বলছি জিওসিনক্লাইন। অনেকে কিন্তু জিওসিনক্লাইন বলতে পলি বলে, অ্যাকচুয়ালি পলি ঠিক নয়। জিওসিনক্লাইন হচ্ছে এই নিচু ক্যারেক্টারটা, যেটার জন্য পলিগুলো সব জিওসিনক্লাইনে এসে জমা হচ্ছে। বুঝলাম? এবার কথাটা যদি এরকম থাকে যে জিওসিনক্লাইনাল ডিপোজিটস, এই যে এই জিনিসগুলো, জিওসিনক্লাইনাল ডিপোজিটস, এটার মানে আপনি ধরতে পারেন পলি। বিভিন্ন নদী বা বাতাসের মাধ্যমে, শুধু তো নদীর মাধ্যমে এই যে কি বলবো, মানে মাটি আসে, ট্রান্সপোর্টেশন হয়, সেটা তো নয়। আমরা অলরেডি দেখেছি ফিজিক্যাল জিওগ্রাফির জিওমরফোলজি সেকশনে যে নদী বাদেও বাতাসের মাধ্যমে বা গ্লেশিয়ারের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্নভাবে পলি এসে জিওসিনক্লাইনে এসে তার জমতে পারে। এইবার কথা হচ্ছে, আপনার কাছে একটা, খুব সাবধানে দেখবেন এগুলো, ঠিক আছে, কারণ এক্ষুনি এটার খুব বেশি প্রয়োজন পড়বে। এই যে আপনার কাছে একটা জিওসিনক্লাইন রয়েছে এবং মোটামুটি এরকম একটা ব্যাপার রয়েছে, আর আপনি কি করলেন, এদিক থেকে একে দুম করে চাপ দিলেন, ঠিক আছে, এই দিকটা ফিক্সড রয়েছে, এদিকটা কোনো ফিক্সড, আর এদিক থেকে কি পড়ছে, কম্প্রেশন। বুঝতে পারছি তো, যে এখানে একটা প্লেট আছে, ওই প্লেটটা দৌড়ে আসছে এইদিকে, এই প্লেটটা ফিক্সড। তখন কি, এই প্লেটটা আস্তে আস্তে এই দিক পেনে মুভ করবে, আরো আস্তে আস্তে এই দিক পেনে মুভ করবে। তো তখন আপনার মনে হয় না যে পলিগুলোকে এইভাবে চাপ দেবে,
মাঝখানে পলি রয়েছে, পলিগুলোকে যদি একটা দিকে এরকম ফিক্সড আছে, আরেকটা দিকে যদি এরকম করে চাপ দেয়, এই দিকটা ফিক্সড, মাঝখানে পলি, এই দিক থেকে একজন এসে এরকম করে চাপ দিল, তাহলে আপনার মনে হয় না যে পলিগুলো এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে? এই জিওসিনক্লাইন গুলোই এরকম একটা অবস্থায় পরিণত হবে। আপনার মনে হয় না যে এটা যদি আরো এরকম কাছে চলে আসে, তখন জিওসিনক্লাইন গুলো এইরকম অবস্থায় চলে আসবে? তো এটা কি তৈরি হচ্ছে? ফোল্ড মাউন্টেন। একটু একটু বোঝা যাচ্ছে? চলুন আরো কিছু অংশ দেখার চেষ্টা করি। যে আমরা জানি যে প্রথমে পৃথিবীতে এরকম একটা প্যানজিয়া অংশ ছিল। প্যানজিয়া দুটো ভাগে বিভক্ত হয়, উপরে হলো ইউরেশিয়া আর নিচে হলো ইউরেশিয়া না ল্যাউরেশিয়া, বাজে উচ্চারণ করবেন না। আর আরেকটা হলো গোন্ডোয়ানা। এই পুরোটার নাম কি ছিল? প্যানজিয়া। এবার এই গোন্ডোয়ানা থেকে এরকম একটা পার্ট ইন্ডিয়া ভেঙে এরকম যাতায়াত শুরু করে, আর এইখানে ছিল ইউরেশিয়া, আর এটা মনে রাখবেন ইন্ডিয়া, যা ভেঙে ওই দিক পেনে যাচ্ছে। এবার ইন্ডিয়া এসে কি হবে? প্রথমে একটু অন্য পিঠে দেখাই। এই ঘটনাটা আপনারা অনেকবারই শুনেছেন, অনেকবার এই কথাটা বলা হয়েছে যে কিভাবে ভাঙে, অনেক রকম ছবি দেখা হয়েছে। আজকে ছবি টবি নিয়ে আসিনি, আজকে হাতেই আঁকছি। পরীক্ষায় তো আপনাকে ছবি দেওয়া যাবে না, হাতেই আঁকতে হবে। এইবার কথাটা হচ্ছে এই যে একটা বিষয় রয়েছে, যে বিষয়টাকে আমরা বলছি ইউরেশিয়া, আর এই যে একটা ব্যাপার এর দিকে আসছে, যে ব্যাপারটাকে আমরা বলছি ইন্ডিয়া। এবার এসে সবার প্রথমে ইন্ডিয়া এইভাবে লাগবে, এখানে এসে ধাক্কা লাগবে, তারপর ধাক্কা লাগার পরে এই বাকি অংশটা এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। এই যে ঘড়ির কাঁটা এইভাবে চলে, তো দেখেছেন তো ঘড়ির কাঁটা? বললেন আমি তো মোবাইলে টাইম দেখি। এটার উল্টো দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখুন এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করছে। মেন গল্পে আসবো, আগে আশেপাশের নলেজগুলো একটু দিয়ে নি। তো এই অ্যান্টি ক্লকওয়াইজ যখন যাবে, দিয়ে আস্তে আস্তে কি হবে, দেশ শেষে এরকম একটা কন্ডিশন চলে আসবে যে ইন্ডিয়া এখন এখানে চলে এসেছে এবং এখানে একটা কিছু তৈরি হয়েছে। তো এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়ে বন্ধ হওয়া, এটা মনে হলো না যে ইন্ডিয়া আসলো এক জায়গায় ধাক্কা খেলো। দেখুন এখানে কিন্তু ধাক্কা খেলো প্রথমে, ঠিক আছে? ধাক্কা খাওয়ার পরে এই যেটা বন্ধ হচ্ছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয় ডোর শাট মেকানিজম। মনে থাকবে আমাদের। তাহলে আমরা কি দেখলাম? চলুন দাঁড়ান, কটা পেজ আমরা নিয়ে নিই। ও আচ্ছা, প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। তো চলুন, আমরা করছিলাম বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন।
যে হিমালয়ের অরিজিন কিভাবে হয়। সবার আগে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কনভার্জেন্স। কনভার্জেন্সের পরে আমরা জানলাম যে একটা যদি কন্টিনেন্টাল প্লেট থাকে, কন্টিনেন্টাল প্লেটের যে এজ, যে শেষ অংশটা, সেটা কিরকম হয়। তারপরে আমরা দেখছি একটা বিষয় যেটাকে বলা হয় ডোর শাট মেকানিজম। বেশ, এবার অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করছি। দেখুন, সবার আগে এখানে ছিল ইউরেশিয়া এবং এটি হলো ইন্ডিয়া। ইহা আস্তে আস্তে মুভ করতে করতে এরকম ভাবে ইউরেশিয়াতে লাগে। যে পয়েন্টে এসে ধাক্কাটা খেয়েছিল সেই পর্বতটার নাম হলো নাঙ্গা পর্বত। আপনারা মনে রাখবেন, ঠিক আছে? নাঙ্গা পর্বতের সেই মেন ধাক্কাটা খেয়েছিল। নাঙ্গা পর্বত কোথায় আপনারা অ্যাটলাসে দেখবেন, আশা করি আপনারা অ্যাটলাস নিয়ে বসেছেন। অ্যাটলাসের দরকার পড়বে, কারণ এখন আমরা হিমালয়ে চলে এসেছি, তো হিমালয়ের প্রত্যেকটা জায়গা আমরা অ্যাটলাসে পয়েন্ট করব। অ্যাটলাস ছাড়া এখন আপনারা বসলে বৃথা বসছেন, ঠিক আছে? সেটা প্রত্যেকদিন বলা হবে না, আপনারা কিন্তু অ্যাটলাস নিয়ে বসবেন। এবার তারপরে এই যে এখানে ডোর শাট একটা মেকানিজম হলো, তো কি হলো, এই যে ইউরেশিয়া, এখানে হচ্ছে ইন্ডিয়া, আর এই জায়গা দিয়ে তৈরি হলো হিমালয়। চলুন আরেকভাবে দেখা যাক। আমরা দেখছি এই হলো ইউরেশিয়া। ইউরেশিয়ার এখানে ওই যে ব্যাপারটা বললাম যে প্রচুর পলি জমে থাকবে, জিওসিনক্লাইন, এখান থেকে নদী এসেছে এবং জিওসিনক্লাইন গুলো এখানে রয়েছে। এবং ভারত, ইন্ডিয়ান প্লেট ওদিক পেনে যাচ্ছে এবং এখানে যখন ধাক্কা মারবে, এখানে যখন ধাক্কা মারবে তখন আপনার মনে হয় না যেখানে যে পলিগুলো, সেই পলিগুলো এরকম একটা ভাঁজ হয়ে পর্বত তৈরি করে দেবে। আর তার নিচে ইন্ডিয়া রয়েছে। আপনারা বুঝতে পারছেন এই যে পর্বতটা, এই যে পর্বতটা তৈরি হয়েছে, এই পর্বতটাই হলো হিমালয়। চলুন আরেকভাবে দেখি। একটা হতে পারে ইন্ডিয়ান প্লেট, আর একটা হতে পারে ইউরেশিয়া প্লেট। ইন্ডিয়ান প্লেটটা যাতায়াত করছে, ইউরেশিয়া প্লেটটা ফিক্সড আছেই ধরে নিন, এর সাপেক্ষে তো ফিক্সডই আছে। এইবার এদের দুজনের মাঝখানে ছিল সাগর। সাগরটার নাম কি? টেথিস সি। আর এই যে এই জায়গায় যে জিওসিনক্লাইন গুলো ছিল, আর এটা একটা ওশানিক প্লেট, ঠিক আছে? আর এটা কন্টিনেন্টাল প্লেট, এটাও কন্টিনেন্টাল প্লেট। এবার এই যে জিওসিনক্লাইন গুলি এখানে জমা হয়েছে, এই জিওসিনক্লাইন গুলোকে তাহলে আমরা কি নাম দেব? টেথিয়ান জিওসিনক্লাইন। জমা হয়েছে বলতে কি, টেথিস সিতে যে জিওসিনক্লাইনটা হয়েছে, টেথিয়ান জিওসিনক্লাইনাল ডিপোজিট। আমরা বুঝতে পারছি তো?
যে এই যে এখান থেকে নদী টদি এসে এখানে যেগুলো বয়ে নিয়ে বেরিয়েছে। এবার তারপরে সময়ের সঙ্গে সঙ্গে কি হয়, ইন্ডিয়ান প্লেট আরো কাছে গেল, ইউরেশিয়ান প্লেটও 6টি আছে, ইউরেশিয়ান আর ইন্ডিয়ান প্লেট। আর মাঝখানে যে ওশানিক প্লেটটা ছিল সেটা এরকম নিচের দিকে সাবমার্জ হতে শুরু করলো, এটা হলো ওশানিক প্লেট। একদম অরিজিনাল যদি দেখতে চান তাহলে ইউরেশিয়ান প্লেটটা একটু এরকম ছিল, ঠিক আছে। যাই, তো ইন্ডিয়ান প্লেট যখন নিচে যাবে তখন স্বাভাবিক এখানে ম্যাগমা, এবং ম্যাগমাতে এই প্লেটকে গলাবে, এবং গলানোর পরে এখান দিয়ে অনেক আগ্নেয়গিরি আমরা দেখতে পাবো। এই ওশানিক প্লেট এগুলো কিন্তু আমরা জিওমরফোলজিতে খুব ভালো করে পড়েছি যে কেন হয় এই জিনিসগুলো, সেগুলো কেন হয় এখন আর সেই গল্পে যাচ্ছি না। কিন্তু ওশানিক প্লেট তখন কি হবে, গলবে এবং গলে খুব তীব্র গতিতে কি বলবো উপরের দিকে যাত্রা শুরু করবে, যার ফলে আমাদের ভলক্যানো সৃষ্টি হবে। এবার এইটাই হয়েছে সেটা আমরা কি করে বলছি? সিম্পল, ওখানকার বিভিন্ন রকম মৃত্তিকা পরীক্ষা করে, ওখানকার রকস পরীক্ষা করে, যে যে ধরনের রক এবং যে যে ধরনের ফরমেশন, ঠিক আছে, একটা টোপোগ্রাফি দেখেও তো বোঝা যাবে, সেখানে যে ধরনের রক আছে সেগুলো দেখেও বোঝা যাবে, সেগুলোকে টেস্ট করলে কতদিন আগেকার রক কি হয়েছে না হয়েছে মোটামুটি একটা থিওরি তৈরি করা যাবে। তো সেরকম যে ওশানিক প্লেটটা নিচে নেমে গেছে এবং ওখানে আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছিল, ওই জন্য হিমালয়ে আগ্নেয় শিলাও দেখা যায়। আর যেহেতু এখানে টেথিয়ান জিওসিনক্লাইন ছিল, সেই জন্য এটা কি পাললিক শিলা। তাহলে হিমালয় কি দ্বারা গঠিত যদি বলা হয়, তাহলে বলতে হবে যে পলি দ্বারা, ঠিক আছে। ওই জন্য হিমালয়ের উপর দিয়ে কোনো একটা নদী যখনই আসে তখন নদী অনেক বেশি ইরোশন করে ফেলে। কিন্তু দেখুন দক্ষিণ ভারতে যে সমস্ত নদীগুলি রয়েছে সেই সমস্ত নদীগুলি মাটিকে ইরোশন অত বেশি করতে পারে না। আমরা বুঝতে পারছি, আমরা নিশ্চয়ই কিছু কিছু তো বুঝতে পারছি, যত এগোবে তত বেশি ক্লিয়ার হবে, চাপ নেওয়ার কিছু। তো তারপরে আরো কাছে আসলো ইন্ডিয়ান প্লেট, এবং ইউরেশিয়ান প্লেট এখন নিজের জায়গায় রয়েছে। আর এই ওশানিক প্লেট সম্পূর্ণই নিচে চলে গেছে, এই জন্য ওশানিক প্লেটটা আমরা রাখছি না। এবং এখানে যে জিওসিনক্লাইন গুলো ছিল সেগুলো এখানে এবার তৈরি হয়েছে, পর্বত তৈরি হয়েছে। এইবার এই যে পর্বত তৈরি হয়েছে এটাকে বলা হয় ফোল্ড মাউন্টেন বা বলয় পর্বত। বুঝতে পারলাম। এবার এখানে কতগুলি ফোল্ড তৈরি হয়েছে? এখানে 4টে, 4 ফোল্ড মাউন্টেন হিমালয়। এবার 4টে ফোল্ডই কি জিওসিনক্লাইনের জন্যই তৈরি হয়েছে? নয়, ঠিক আছে। যদি আপনারা কোথাও জেনে থাকেন যে 4টে ফোল্ডই জিওসিনক্লাইনের জন্য তৈরি হয়েছে, বলবো আপনারা নিজেরা একটু নিজেকে আপডেট করুন। ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট নিচে, না ম্যাগমাইকে যাতায়াত করছে না এখানে। এবার কথা হচ্ছে আমরা যদি কি বলবো হিমালয়ের যে ফরমেশনটা হয়েছে সেই ফরমেশনটাকে আরো ডিটেলে এবং আরো ভালো ছবি দ্বারা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এরকম ভাবে দেখব।
বেশ, এরকম একটা ব্যাপার ছিল। এরকম একটা ব্যাপার ছিল। এবার এখানে টেথিস সি, তো এখানে থাকবে টেথিয়ান জিওসিক্লাইন। এবার এখানে কনভার্জেন্স হচ্ছে। তো কনভার্জেন্স আবার এটা যেহেতু ফিক্সড আছে, তো ফিক্সড থাকার জন্য এ একটি বল প্রয়োগ করবে। আপনি একটা হাত ফিক্সড রেখেছেন, একটা হাত দিয়ে এটাকে চাপ দিচ্ছেন, এটা ফিক্সড থাকছে বলে এই আঙুলের মাথায় তো একটা চাপ লাগছে। এই যে এই আঙুলের মাথায় তো একটা চাপ লাগছে, আমরা সেইভাবে ভাবার চেষ্টা করছি। এবার আমরা কি দেখছি, এটা হচ্ছে ইউরেশিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট, এটা ওশানিক প্লেট যেটা নিচে যাচ্ছে, এবং এখানে তৈরি হচ্ছে ভলক্যানো। ভলক্যানো এটুকু তো আমাদের মাথায় আশা করি খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে গেছে। বেশ, এইবার আমরা একটা জিনিস দেখব, যে জিনিসটা আগে একটু বেসিক বলে নিচ্ছি, তারপরে ডিটেলে ছবিটা আঁকছি। দেখুন, এই যে ইন্ডিয়ান প্লেট এবং এই যে ইউরেশিয়ান প্লেট, এই দুটি যখন একদম মুখোমুখি সংঘর্ষে আসবে, দুটো কন্টিনেন্টাল প্লেট যখন ধাক্কা খাবে, তখন এইরকম একটা ব্যাপার তৈরি হবে। দেখুন, প্রথমে যখন ধাক্কা খাবে তখন এইরকম একটা ব্যাপার তৈরি হবে। আমরা বুঝতে পারছি যে এরকম একটা ব্যাপার, এরম আসছে, ধাক্কা খেলো, খুব জোরে ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, দুদিকটা এরকম উঠে যাচ্ছে। বুঝতে পারছি, প্রথমে এই দিকটা এরকম উঠে গেছে। দেখুন, এটা ইন্ডিয়ান প্লেট, এটা এসে এখানে ধাক্কা মারছে, তো সবার আগে এই অংশটা এরকম উঠে গেল। এটা সোজা ছিল, এটা ইন্ডিয়ান প্লেট, এটা ইন্ডিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেটটা এসে ধাক্কা মারলো, ধাক্কা মারার ফলে এটা এইভাবে উঠে গেল। তো এই যে উঠে যাওয়া অংশটা, এইটা হচ্ছে তিব্বত প্ল্যাটো। মনে রাখবেন, এই ইন্ডিয়ান প্লেট তো এরকম রয়েছে, একটু একটু পরে, একটু পরে, ওকে, আমরা আজকে এখানেই এই আলোচনাটা রাখছি এবং আমাদের ক্লাস শেষ করছি, কারণ মাদার ইন্ডিয়ার ডাক পড়েছে। তো আমরা কারা, আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।